আজকে আমরা ইতালির এমন একটা শপিং মলে যাইতেছি যারা ইলেকট্রিক ডিভাইস পছন্দ করে তাদের জন্য আজকের এই ব্লগটা হবে একেবারে সেরা। এই শপিং মলে ঢোকার শুরুতেই পেয়ে গেলাম একটা গেমিং জোন। এইখানে ছোট ভাই বেশ ভালো সময় এই শার্কের গেমসটা খেলছিল। আইফোনের এত সুন্দর একটা কালার তৈরি করছে এরা, মানে চোখে লাগার মতন একেবারে। শুধুমাত্র আইফোনের দাম না, আইফোনের পাশাপাশি যে ধরনের ফোনগুলো আছে এগুলোর দাম সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব যে ইতালির মার্কেটে কেমন দাম ফোনের। এত বড় একটা শপিং মলে আসলাম আর যদি একটু ক্যামেরা না দেখাই তাহলে কিভাবে হবে। আজকের এই ভিডিওতে কিছু ব্লগিং ক্যামেরা দেখানোর চেষ্টা করব। এত সুন্দর একটা ঠান্ডা বাতাস বের হয়, ভাবলাম বাতাসটা কোথায় থেকে আসে। এরপর দেখি যে এই ছোট্ট মেশিনের মধ্যে দিয়ে একেবারে জানুয়ারি মাসে যে ধরনের ঠান্ডা পড়ে ঠিক ওরকম ঠান্ডা বাতাস বের হইতেছে। চলুন আজকের বিকালের এই গল্পটা একেবারে শুরু থেকে বলি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। বড় কোনো ভ্রমণে বের হওয়ার আগে, বড় কোনো ভ্রমণ না হয়তো এক দেশ থেকে অন্য দেশ না, টানা 1 থেকে 1.5 ঘন্টা যদি গাড়ি চালানো হয় তাকে একটা বড় ভ্রমণই বলা হয়। এর আগে গাড়িটাকে একটু কন্ট্রোল করে নিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। সামনে যেটা আছে ওইটাকে কি বলে, ডেগি বলে পিছনেটাকে, সামনেটাকে কি বলে জানি না। যাই হোক, সামনের এই কভারটাকে খুলতে হবে। ওইটাকে খুলতে যে এই প্লাস্টিকটাকে ভেঙে ফেলছি, এইটাকে এখন কোনোভাবে লাগিয়ে রাখি, পরবর্তীতে এটাকে ঠিক করতে হবে। এই দেখেন লাগাইছি আবার পড়ে গেছে, মানে আস্তে করে টান দেওয়া উচিত ছিল, আমি মনে হয় একটু জোরে দিয়ে ফেলছি, যার কারণে এটা একেবারে বাইরের দিকে চলে আসছে। যাই হোক, এবার সামনেটা খুলে গেছে। চলেন এবার সামনের ওইটাকে একটু খুলি। কিভাবে খুলতে হয় তাও গেছি ভুলে। নিচে একটা হুকের মতো আছে যা টান দিলে খোলার কথা। একটু চেষ্টা করি এক হাত দিয়ে, মনে হয় না এক হাত দিয়ে খুলতে পারবো, তারপরে একটু দেখি। নিচেই তো থাকে হুকটা, কোন দিকে এখন পর্যন্ত বুঝলাম না। এই তো এই হুকটা, এটার উপরের দিকে দিলেই হয়। অনেকদিন আগে খুলছিলাম, আমার ঠিক মনে নেই। মাই গড, ও ভাইয়া, আমি তো খুলতেই পারতেছি না। এইটা খুললেও এর মধ্যে যা আছে সব হয়তো বা জানি না, কয়েকটা জিনিস কন্ট্রোল করব। এর মধ্যে একটা হচ্ছে মোবিল, আর একটা হচ্ছে রেডিয়েটরের যে পানি আছে ইঞ্জিন ঠান্ডা করে এই পানিটা। এছাড়া আর তেমন কিছু কন্ট্রোল করার এখানে নাই। ব্যাটারি একেবারে ঠিকঠাক আছে। এই পানিটা একটু দেখবো যে ভিতরে কোথায় কি মানে লেখা আছে। নিচে মিনিমাম এবং ম্যাক্সিমাম লেখা আছে, যদিও দাগটা ভালো একটা বোঝা যাইতেছে না, যার কারণে টিস্যু দিয়ে একটু পরিষ্কার করতেছি যে দাগটা আসলে কোথায়। পানি একেবারে কমে গেছে, মানে ম্যাক্সিমাম থাকার কথা সেখানে মিনিমামের চাইতেও নিচে নেমে গেছে। কয়েকদিনের মধ্যেই পানি ভরতে যেতে হবে। জানি না কোথায় এই পানিগুলো পাওয়া যায়, তবে জিজ্ঞেস করতে হবে যেখান থেকে গাড়ি কিনছি তাদের কাছে যে কোথায় গেলে একেবারে ঠিকঠাক পানিটা পাবো। বড় বড় সুপার মার্কেটে এই ধরনের পানিগুলো পাওয়া যায়, বোতলের উপরে এই লোগোগুলো আঁকা থাকে যে এই গাড়ির এই পানি, কিন্তু দিতে একটু ভয় লাগে। যারা এই ধরনের স্পেশাল মানুষ আছে যারা এগুলো নিয়ে কাজ করে, তারা যদি দেয় তাহলে জিনিসটা বেশি ভালো লাগে। ব্রেক অয়েল একেবারে ঠিকঠাক আছে। আর এই পেশে এইটা হচ্ছে গ্লাস পরিষ্কার করার পানি। এই পানিটা ভিতরে আছে না না আছে তা আসলে বোঝার কোনো উপায় নাই। যখন দেখবো যে পানি বের হয় না তখন বুঝবো যে পানি শেষ হয়ে গেছে। এইখানে মোবিল চেক করলাম, মোবিলও দেখলাম একটু কম আছে। যখন আর কি রেডিয়েটরে পানি আনতে যাব তখন মোবিলও একটু ভরে নিয়ে আসবো। এবার আস্তে করে এই কাঠিটাকে ভিতরের দিকে দিয়ে দিই। এখানে মোটামুটি আমাদের শেষ। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে পারি। আজকে আমরা যাওয়ার সময় কোনো রকমের টুরিস্ট এলাকা বেছে নিব না, কারণ টুরিস্ট এলাকায় সর্বোচ্চ গতি হচ্ছে 30, ওইখানে চালিয়ে কোনো রকমের শান্তি নেই। যদি আমরা এই ধরনের রাস্তাগুলো দিয়ে যাই তাহলে সর্বোচ্চ 70 পর্যন্ত চালাতে পারবো। যদিও এখানে লেখা আছে 50, তবে 50-এর চাইতে আরেকটু বেশি চালালে তেমন কোনো রকমের সমস্যা হয় না। আমরা কিছুক্ষণ আগে জুলিয়ানোভা শেষ করে রোসেত্তোর মধ্যে ঢুকছি। এখন বর্তমানে রোসেত্তো আছি। এরপরে যাব আলবাদ্রিয়াতিকা, তারপরে যাব কোলোনেল্লা। যেই মার্কেটের উদ্দেশ্যে রওনা দিছি সেটা কিন্তু কোলোনেল্লাই অবস্থিত। আর এখানে রাস্তাটা দেখেন, এই বিকেলবেলা বের হইলে এরকম সৌন্দর্য দেখা যায়। ডান পাশে দেখা যাচ্ছে কোনো রকমের সার্কাস শুরু হয়েছে। আগে আগে এখানে বিভিন্ন রকমের প্রাণী দেখতাম, দেখি আজকে কিছু দেখতে পাই কিনা। এই তো ডান পাশে হাতি দেখা যাচ্ছে, কত বড় বড় হাতি। এই ধরনের সার্কাসগুলো বিশাল জায়গা নিয়ে হয়, আর এদের যে প্রাণীগুলো আছে এইগুলো যেভাবে রাখে মনে হয় যেন বিশাল এক চিড়িয়াখানা বানাই ফেলাইছে। এই সার্কাসগুলো দেখার অনেক ইচ্ছা আছে, কিন্তু সময় অনুযায়ী বা সময় হয় না এই সার্কাসে আসার জন্য। যেমন এই সার্কাসটা যদি রাত 10টা 11টা বা 12টার পরে শুরু হয়, আসলে 12টার সময় এসে এই ধরনের জায়গাগুলোতে সার্কাস দেখে আবার পরের দিন সকালে যে কাজে যাব এরকম শক্তি থাকে না, যার কারণে এই গরমের দিনগুলোতে কখনোই এই সার্কাসগুলো দেখতে আসা হয় না। আমরা কিন্তু আলবাদ্রিয়াতিকার মধ্যে চলে আসছি, আর এখান থেকে ক্লোনেল্লা পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। যেহেতু রাস্তা একেবারে ক্লিয়ার, আরো কম সময় লাগতে পারে।
হাতের বাম পাশে একটা চায়না দোকান আছে। এই দোকান থেকে আগে আগে আমরা প্রায় সময় বাংলা খাবার কিনতাম, বাংলা চাল, মাছ, শুটকি, সবজি, তরকারি এই ধরনের জিনিসগুলো কেনা হয়তো। এখন বেশিরভাগ এই চায়না দোকানটা আসা হয় না। আলবদরের দিকে কয়েকটা বাংলা দোকান আছে, ওইখান থেকে নেওয়া হয়। কারণ আমাদের দেশে মানুষেরা জানে আমরা কি খাই, চাইনিজরা কিন্তু খুব একটা বেশি জানে না। অনেক সময় তাদের দোকান থেকে নেওয়ার পরে খুব একটা বেশি ভালো লাগে না, বা যেইটা চাইছি সেইটা পাই না। বলবো না যে তাদের খাবার খারাপ, তাদের খাবার অনেক ভালো, কিন্তু তারা যেভাবে খায় আমরা কিন্তু সেইভাবে খাই না। এই কারণে তাদের দোকানে খুব কম যাওয়া হয়। আমাদের দেশি মানুষের দোকানগুলোতে যাই, তাদেরকে সহজভাবে বোঝাই এবং সহজে কিন্তু নিয়ে আসতে পারি। যাই হোক, আমরা কলোনিয়ালে এসে বেশি সময় লাগেনি এই সুপার মার্কেটের কাছে আসতে। এখানে আসার পর মনে হলো আমরা কোনো একটা ভুল স্থানে আছি। আগে আগে এখানে আসার পরে পার্কিং খুব একটা বেশি খুঁজে পাইতাম না। আজকে যখনই এখানে আসলাম সব জায়গা দেখি একেবারে খালি। এইখানে যে গাড়িগুলো দেখতেছেন আমার মনে হয় স্টাফদের গাড়ি এগুলো সব। এই মুহূর্তে যে এত কম মানুষ থাকবে যা কখনো আশা করতে পারিনি। আজকের এই বিকালের সময়টা যদি একটু বলি, এখন ইতালিতে সময় বিকাল 9টা। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মার্কেট বন্ধ করে দিবে, অর্থাৎ আধা ঘন্টা বাকি আছে, 9:30টায় বন্ধ করবে। এর মধ্যেই আমাদের হয়ে যাবে। আশা করবো যে এর আগেই আমরা বের হইতে পারবো। মিডিয়া ওয়ার্ল্ডে ঢোকার জন্য আমাদের এই রাস্তাটা বেছে নিলে সবচেয়ে সহজ হবে। আমরা এখান দিয়েই ঢুকছি। অনেককেই দেখতেছি বাইরে বসে আছে, তারা সময় কাটাইতেছে। মনে হয় তারা কিছুক্ষণ আগে মার্কেট ঘুরে আসছে, এখন তারা বাইরের এই সৌন্দর্যগুলো দেখতেছে। যাই হোক, মার্কেটের শুরুতেই লেখা আছে ওয়েলকাম। প্রথম গেট অতিক্রম করলাম, এরপর অপেক্ষায় দ্বিতীয় গেটের জন্য। একেবারে পরপর 2টা গেট বানানো আছে, এটার উপরেও ওয়েলকাম লেখা। 2বার আমরা স্বাগতম পাইছি। আমি সামনে চলে যাই, এরপর দেখি যে ছোট ভাই এর নাই। ব্যাপার কি, ছোট ভাই কোথায় গেল? এরপর দেখি যে ছোট ভাই এই গেমিং জোনে চলে আসছে। এখানে বিভিন্ন রকমের গেমস খেলার অপশন আছে, যে যেভাবে খেলতে চায়। এই যে কাঠের টুকরাগুলো দেখতেছেন, এই কাঠের টুকরার পিছনে এক প্রকার চুবুক লাগানো থাকে, যা আর কি এই ওয়ালের সাথে লাগানো যায় এবং এই কাঠ দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করা যায়। হয়তোবা আমি কোনো আর্টিস্ট না, আমি কোনো ডিজাইনার না, যার কারণে আমার পক্ষে এই ধরনের আর্টগুলো করা কোনোভাবেই সম্ভব না। তবে এইখানে যে গেমসগুলো আছে এগুলো চাইলে খেলতে পারি। এইখানে একটা হ্যাঙ্গর মাছের গেমস আছে। আমি প্রথমে ভাবছিলাম টিভির মধ্যে কোনো একটা ভিডিও চলতেছে, কিন্তু যখনই টিভির উপরে টাচ করলাম সাথে সাথে দেখি ওই হ্যাঙ্গর মাছটা এক স্থান থেকে অন্য স্থানে রওনা করলো। যাই হোক, ওই গেমস আর খেলি নেই। এইখানে সৌন্দর্যগুলো একটু দেখতেছি। এখানে একটা শিবলো আছে, ইতালিয়ান ভাষায় এগুলোকে বলা হয় শিবলো, আর বাংলাদেশে বলতে পারে পিছলা খাওয়া বা যে যেই নামে ডাকে আর কি। এই তো ছোট ভাই এই গেমস পাওয়ার সাথে সাথেই গেমস খেলা শুরু করে দিছে। ছোট ভাইরে বললাম মার্কেট কিন্তু কিছু সময়ের মধ্যে বন্ধ করে দিবে। আমার কথা কোনো কানেই নিল না, মানে তার মতো করে সে খেলতেছে। এই তো দেখেন এই হাঙ্গর মাছটা কি সুন্দর করে এই ধরনের তারাগুলোকে খাইতেছে। মানে এই গেমসগুলো হয়তো বা স্পেশাল বা ভিআইপি, একেবারে বড় মানুষের মন কেড়ে নেবে হয়তো এরকম কিছু না, তবে বাচ্চারা চাইলে অনেক সময় এগুলোকে খেলতে পারে। গেমসটা খুব ভালো একটা গেম ছিল। এইখানে এত রকমের আইফোন থাকতে আমরা যদি ওইখানে গেমস খেলি তাহলে কিভাবে হবে? এই যে আইফোনটা দেখতেছেন, এর যে কালারটা একেবারে চোখ ধরার মতো একটা কালার, খুব সুন্দর। চলেন এর ক্যামেরাটা একটু টেস্ট করি। এর যে ঝুম আছে, এই ঝুমটাই সবচাইতে মন কেড়ে নেওয়ার মতো একটা বিষয়। এমন এক জায়গায় ঝুম করলাম, আমি জানি না ওই প্রোডাক্ট কোথায় আছে, তবে ঝুমের মধ্যে আমি সব দেখতে পারছি। ক্যামেরাটা যদি একটু দেখি, ফ্রন্ট ক্যামেরা কিভাবে দেয়, এই তো এখানে চাপ দেওয়ার পর আমাদের ফেস দেখতে পারলাম। খুব সুন্দর একটা ক্যামেরা, একেবারে পানির মতো চকচকা। এই দেখেন ছোট বড় সবকিছু করতেছি। এর ভিতরে কি ধরনের সেটিং আছে তা আমি ঠিক বলতে পারবো না, অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ার এই মুহূর্তে সময় নেই। এই দেখেন আইফোন 17 প্রো, এই কালারটাই সবচেয়ে বেশ। কত বড় একটা ব্যানার লাগানো আছে এইখানে। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে আইফোনের ক্যামেরা আর পিছনের এই কালারটা। এর বাইরে আর তেমন কোনো রকমের পছন্দ আইফোনের নেই। আর আইফোন 17 প্রো ম্যাক্স বা আইফোন 17 লাস্ট সিরিজের এই ফোনটার পিছনে কেমন যেন একটু উঁচু করে বানানো আছে, দেখতে একেবারে সেই লাগে। এর যে 2000 জিবি মেমোরি আছে, যার দাম 25 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ টাকার মতো দাম আসবে। আর যদি কম মেমোরি নিতে চান তাহলে 1500, 1600, 1700 ইউরোর মধ্যে পাওয়া যায়, তাও বাংলাদেশি টাকায় প্রায় 2,80,000 টাকার মতো আসতে পারে। এই গলির মধ্যে স্যামসাং, রিয়েলমি আর মোটরোলা এই ফোনগুলোর অনেক নাম কিন্তু কখনো ব্যবহার করা হয় না, তবে দেখি ইনশাল্লাহ ভবিষ্যতে এই ফোনগুলো একটু ব্যবহার করে দেখতে হবে। এই দেখেন ফোনগুলো কিভাবে অন করে রাখছে, মন মতো চেপে তারপর কিন্তু নিতে পারেন। ভিতরের ক্যামেরা, সেটিং সমস্ত কিছু চেক করতে পারেন। এই ফোনটার দাম হচ্ছে 350 ইউরো, আর একটা দাম হচ্ছে 519 ইউরো। সম্ভবত ভিতরে যে মেমোরি আছে এই মেমোরির মধ্যে কোনো একটা ডিফারেন্স, যার কারণে দামটা একটু কম বেশি। এখানে 200, 250, 300 ইউরোর মধ্যেই সব ফোনগুলো পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় প্রায় 48 থেকে 50,000 টাকার মতো দাম আসবে। লাল কালারের একটা ফোন, খুবই সুন্দর ছিল এই ফোনটা, যার দাম 129 ইউরো। এটার দাম বলতে পারেন প্রায় 20 থেকে 22,000 টাকার মতো দাম আসবে। চলেন এই পাশে যাই, দেখি এইখানে কি ফোনগুলো আছে। এইখানে আছে ZTE নুবিয়া না জানো কি নামের একটা মডেল।
এই ফোনগুলো দেখতেও অনেক সুন্দর, একেবারে আইফোনের মতো করে ডিজাইন করছে। এর দামও 130, 200, 250 বা 400 ইউরো পর্যন্ত আছে কিন্তু, যা বাংলাদেশ টাকায় 60,000 টাকার পর্যন্ত এক একটার দাম আছে। এখানে আছে অনর AI, এর মধ্যে সব আধুনিকতা লাগানো আছে, এভাবেই কিছু তারা লিখে দিছে। এগুলো প্রায় 400-500 ইউরোর মধ্যে পাওয়া যায়। আর এইখানে হচ্ছে সব অ্যাপেল যে আগের মডেলগুলো আছে, iPhone 14, iPhone 15, এইগুলো। আমার হাতে যে হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনের যে ফোনটা দেখতেছেন আইফোন, এটা হচ্ছে iPhone 15, যার দাম হচ্ছে 719 ইউরো, প্রায় 80 থেকে 90,000 টাকার মতো দাম আসবে। এইখানে একটা আছে যার দাম 619 ইউরো, এটাও প্রায় 70 থেকে 75,000 টাকার মতো দাম আসবে। এটা কিভাবে অন করে ঠিক জানি না। ব্রাইটনেস একেবারে কমানো আছে, একটু বাড়াই, তারপর একটু ক্যামেরাটা দেখাই। ক্যামেরা অন হয়েছে কিন্তু ক্যামেরা অন হয় না, দুইটাই বলা যায়। এই তো ক্যামেরার সামনে পিছিয়ে কিছুই করতে পারতেছি না, সম্ভবত ক্যামেরাটা তারা ব্লক করে রাখছে। এইখানের ফোনগুলো সমস্ত কিছু তাদের কন্ট্রোলে থাকে, তারা যেভাবে লাগায়, যেভাবে তারা রাখে ঠিক ওরকম করেই থাকে। আর নয়তো কিন্তু মানুষ এগুলোর মধ্যে পাসওয়ার্ড দিয়ে এই ফোনগুলোকে কিন্তু লক করতে পারে, কিন্তু চাইলেই কিন্তু সব মানুষ এগুলোকে করতে পারবে না। এই দেখেন একটা ফোন ব্লক করা, সম্ভবত তারা ব্লক করে রাখছে। আজকাল যে ফোনগুলো বের হয়েছে, এই ফোনগুলোর মধ্যে যে বিজ্ঞাপন আসে, এই বিজ্ঞাপনগুলো কিন্তু আসলেই বিরক্তিকর। যদি বিজ্ঞাপন ছাড়া কোনো ফোন নিতে চান, তাদের বলবো যে এই ধরনের ফোনগুলো ব্যবহার করতে পারেন। খুব সুন্দর ফোন কিন্তু এর মধ্যে কোনো রকমের ইন্টারনেট ব্যবহার করা যাবে না। ফোনগুলো অনেক দেখতে সুন্দর হলেও, অনেক বড় হলেও ইন্টারনেটের যেহেতু কোনো অপশন নেই, যার কারণে কোনো বিজ্ঞাপনও আসবে না, একেবারে শান্তিতে ব্যবহার করতে পারেন। এই দেখেন একেবারে চাপ দিছি পরে একটা শব্দ বের হয়েছে, খুব ভয় পেয়েছিলাম। এগুলোর দাম 40, 45, 35 ইউরো, 80 ইউরো, যা বাংলাদেশি টাকায় 6 থেকে 8,000, 12,000 টাকা পর্যন্ত এক একটা ফোন আছে। এর ডিসপ্লে কিন্তু আবার পিছনেও আছে, অর্থাৎ ফোনটাকে এরকম করে রাখবেন, এর উপরে কিন্তু একেবারে ডিসপ্লে দেখতে পারবেন যে ভিতরে কি হইতেছে। খুব সুন্দর একটা অপশন তারা দিয়ে রাখছে। চলেন এর দামগুলো একটু ঝুম করে দেখাই। এই একটার দাম হচ্ছে 70 ইউরো, পাশে একটা আছে 50 ইউরো। 70 ইউরো এইটার দাম বাংলাদেশি টাকায় প্রায় 9,000 টাকার মতো আসবে। এবার চলে আসলাম আমার ড্রিম ক্যামেরার কাছে। এই ক্যামেরাটা আমার একটা স্বপ্ন, ইচ্ছা আছে ভবিষ্যতে এই ক্যামেরাটা কিনবো। এখন পর্যন্ত ইউটিউবে যেহেতু কোনো রকমের অতিরিক্ত সাবস্ক্রাইব বা তেমন কোনো একটা দূরে ভ্রমণ দেওয়া হয় না, যার কারণে এই ধরনের ক্যামেরাগুলো এখন পর্যন্ত নেই। তবে দূরে কোথাও গেলে বা ইউটিউবে যদি অনেক বেশি সাবস্ক্রাইব হয়, তাহলে ইনশাল্লাহ এই ক্যামেরাটা নিব, যার দাম হচ্ছে 639 ইউরো। যদিও শুধুমাত্র ক্যামেরা না, ক্যামেরার সাথে আরও অনেক রকমের অ্যাক্সেসরিজ দিবে। তবে শুধুমাত্র ক্যামেরাটা নিতে চাইলে গুনতে হবে প্রায় 400 ইউরো, তাও বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা। এইখানে একটা 360 ক্যামেরা আছে, অর্থাৎ এক জায়গায় ধরলে 4-5 ভিডিও করে। এটার দাম হচ্ছে 460 ইউরো, যার দাম বলতে পারেন প্রায় 52 থেকে 53,000 টাকার মতো দাম আসবে। এখানে একটা গিম্বল আছে, এটা অন করা, কিন্তু কিভাবে যে ঘোরায় তা আসলে বুঝতেছি না। এখানে চাপ দিলে ঘোরার কথা, যাই হোক ঘুরতেছে না। এই ধরনের গিম্বলগুলো নিতে পারেন যারা আর কি রাস্তাঘাটে ভিডিও করেন, অনেক দৌড়ের মধ্যে ভিডিও করতে চান, যে কোনো রকমের কাপাকাপি হবে না ভিডিওর মধ্যে। এই গিম্বলগুলো ব্যবহার করলে কোনো রকমের সমস্যা নেই, একেবারে স্মুথ ভিডিওগুলো হয়। ভ্লগিং জগতে যত ক্যামেরা আছে, আমার দেখা সবচাইতে সেরা ক্যামেরা হচ্ছে এই ক্যামেরাটা, সনি ZV-E10। এই ক্যামেরাটা দিয়ে রাতেও যদি ভিডিও করেন, একেবারে মনে হবে মানুষ চোখে যেমন দেখে ক্লিয়ার, ঠিক ওরকম দেখাবে। যদি নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করেন, তাহলে কিন্তু রাতে ভিডিও করলে এক প্রকার দানা দানা দেখা যায়, কেমন যেন মনে হয় যে বাংলা আগের যে সিনেমাগুলো আছে ওরকম দেখায়। কিন্তু এগুলো দিয়ে ভিডিও করলে তেমন কোনো রকমের ওরকম দৃশ্য দেখানোর অপশনেই নেই। এগুলো তারা বলছে যারা ক্যামেরা তৈরি করছে, ব্যবহার এখন পর্যন্ত এইটাও করি নেই। আমার কাছে iPhone 14 আছে, বর্তমানে এইটা দিয়েই সমস্ত রকমের ভিডিওগুলো করি। তবে এই ক্যামেরাটাও আমার স্বপ্নের একটা ক্যামেরা, জানি না কোন ক্যামেরাটা নিব। এইখানের কয়েকটা ক্যামেরাই আমার একেবারে ড্রিম ক্যামেরা বলা যায়। যাই হোক, এই ক্যামেরাটার দাম ছিল 600 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 75 থেকে 80,000 টাকার মতো দাম আসবে। এমন ঠান্ডা বাতাস বের হয়েছে, এই দিনেও যে এরকম ঠান্ডা বাতাস পাবো তা একেবারে কল্পনার বাইরে। তাও আবার বাতাসটা বের হয় নিচ দিয়ে। বাসা বাড়িতে যে এসি লাগানো, এই এসির বাতাস কিন্তু একেবারে উপর দিয়ে বের হয়, কিন্তু এইটা যখন নিচ দিয়ে বের হয়েছে, খুব ভয় পাইলাম যে হঠাৎ করে এসি আবার মাটিতে কে লাগাইছে। এগুলা একেবারে সহজে ব্যবহার করা যায়, বাসা বাড়ির যে কোনো রুমে নিয়ে ব্যবহার করতে পারবেন। এসি কিন্তু যে রুমে থাকে শুধুমাত্র ওই রুমটাকেই ঠান্ডা করে, কিন্তু এগুলো যেহেতু সরানো যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা খুবই সহজ। এগুলো অনেকেই পছন্দ করে। এর মধ্যে আবার তাপমাত্রা বাড়ানো কমানো যায়, আরও অনেক রকমের সেটিং আছে। এখানে অনেকগুলো মেশিন আছে, পাশে একটা ফ্যানও দেখলাম। তবে ফ্যানের বাতাসে খুব একটা বেশি শান্তি নেই। ফ্যানের বাতাস শুধুমাত্র এই রুমের মধ্যে, অর্থাৎ এই মার্কেটের মধ্যে যেমন বাতাস আছে ওরকম বাতাসই বের হয়, কিন্তু এই এসি, অর্থাৎ নিচে যে এসিটা দেখালাম একটু আগে, ওইটার মধ্যে দিয়ে একেবারে বরফের মধ্যে যে বাতাসটা আছে ঠিক ওরকম একটা বাতাস বের হয়। তবে অনেককে শুনছি যে এই মেশিনগুলোর মধ্যে নাকি পানি দেওয়া লাগে। তবে এইখানে যে মেশিনটা দেখলাম, এর মধ্যে পানি দেওয়া লাগে না, কারেন্টের মাধ্যমেই চলবে। যে কোনো জায়গায় নিয়ে জাস্ট বসিয়ে কারেন্টের মধ্যে সুইচটা দিলেই হয়ে যাবে। আমরা অনেক
অনেক রকমের ভ্রমণ করছি, এবার আমাদের বের হওয়ার পালা। মার্কেটের মধ্যে কোনো মানুষ নেই, আমরাই মনে হয় লাস্ট কাস্টমার। এই তো হাওয়াই মিঠার মেশিন পেয়ে গেলাম। এতদিন যেই ধরনের মেশিনগুলো রাস্তার পাশে দেখছি, রাস্তার পাশে বসে মানুষ দেখি এগুলো দিয়ে শুধুমাত্র বানায় আর বিক্রি করে, এখন সেই মেশিন এখানে পেয়ে গেলাম। এখন চাইলে বাসা বাড়িতে নিয়ে মাঝে মাঝে বানিয়ে খেতে পারবো, কারণ এই খাবারগুলো শুধুমাত্র বড় কোনো প্রোগ্রাম, বড় কোনো মেলা, সার্কাস এগুলোর আশেপাশে পাওয়া যায়, আর এমনিতে কিন্তু রাস্তাঘাটে খুব একটা বেশি দেখা যায় না। হাওয়াই মিঠা তৈরি করার ওই মেশিনটার দাম হচ্ছে 34 ইউরো, 34.99, যা প্রায় 35 ইউরো, বাংলা টাকায় 42 টাকার মতো দাম আসবে। আর পাশে একটা মেশিন দেখছিলেন, ওইটা হচ্ছে পপকর্ন তৈরি করার একটা মেশিন। আজকের এই ভিডিও আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে প্রায় 300 সাবস্ক্রাইব অতিক্রম করে ফেলছি। যারা যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আপনাদের এই ভালোবাসা কখনো ভোলার মতো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিও কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান তাও কিন্তু জানাবেন। বাই বাই সবাইকে এখান থেকেই। এই ধরনের লিফটগুলো কিন্তু এয়ারপোর্টে সবচেয়ে বেশি দেখা যায়। ভাই আমি পড়ে দিতেছি।